নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। এসআইআর চালু হয়ে গেছে। এই এসআইআর প্রক্রিয়া শেষ হবে 7ই ফেব্রুয়ারি। যদি এই প্রক্রিয়া আনইন্টারাপ্টেড হয়, যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, তখন এই প্রক্রিয়া নিয়ে প্রশ্নচিহ্ন উঠবে এবং পরিস্থিতি যা দাঁড়িয়েছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছে শাসক দল। প্রশাসন বলছে তারা কমিশনকে তাদের দায়িত্ব পালন করতে সহায়তা করবে, কিন্তু দিদিমণির প্রশাসন তো পুরোটাই অনুপ্রাণিত এবং গৃহপালিত। জেলা শাসক থেকে শুরু করে বিডিও, এসডিও, অধিকাংশ পুলিশের আধিকারিক, তাদের অনেকে পেশাদারি দক্ষতা প্রশ্নাতীত, কিন্তু তারা এতই অনুপ্রাণিত যে শেষ পর্যন্ত তারা পেশাদারি দক্ষতাটা পালন করতে পারেন না। ধরুন, একটা পাসপোর্ট জাল চক্র চলছে 8 বছর ধরে, গ্রেপ্তার করতে হচ্ছে ইডিকে, যেখানে ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট। তাহলে এসআইআর এ কার লাভ কার ক্ষতি? শাসক তো বলছে 250টা আসন পাবো, আরো বেশি ভোট পাবো। তাহলে ভাই এত আর্তনাদ কেন, এত পথে নামা কেন, এত চোখ উপড়ে নেবো, রক্তগঙ্গা বইবে, সব হুমকি দিচ্ছেন কেন ভাই? কেন দিচ্ছেন? একজন বৈধ ভোটারের নাম বাদ যাবেন। আরে কে বৈধ কে অবৈধ সে আপনি ঠিক করার কে হরিদাস পাল? আপনি ওটা তো কমিশন ঠিক করবে, এই তো তাদের দায়িত্ব। সংবিধান তো তাদের এই অধিকার দিয়েছে। বলছে একজন বৈধ ভোটারের নাম বাদ যাবে না, আবার এটাও বলছে না যে একজন মৃত ভোটার, অবৈধ ভোটার, অনুপ্রবেশকারীদের নামও তালিকায় থাকা চলবে না। অর্থাৎ তাদের নামকে তালিকায় রাখতে হবে শাসকের সুবিধার জন্য। হ্যাঁ, আর বলছে একজন বৈধ ভোটারের নামও বাদ যাবে না। আরে বৈধ ভোটার ঠিক করার কে আপনারা? ওটা কমিশন ঠিক করবে। যা তথ্য প্রমাণ নথি পাবে তার প্রেক্ষিতে ঠিক হবে। শাসকের ইন্টারনাল অ্যাসেসমেন্ট কম করে 70 লক্ষ নাম বাদ যাবে। তার মধ্যে মৃত ভোটার, অবৈধ ভোটার, মানে একাধিক জায়গায় নাম তোলা ভোটার, অনুপ্রবেশকারী আছে। বিজেপিরও অ্যাসেসমেন্ট যে মতুয়া নমশূদ্র সম্প্রদায়ের কিছু মানুষের নাম বাদ যাবে। যদিও শুভেন্দু অধিকারী বলেছেন মাথার উপর প্রধানমন্ত্রী, আর বাস্তবে রুক্ষ মাটিতে তিনি আছেন, কোনো হিন্দুর নাম বাদ যাবে না। যদিও হিন্দুরা তার অনুপ্রবেশকারী নয়, হিন্দুরা শরণার্থী। তারা যাতে নাগরিকত্ব পায় সেই জন্যই তো সিএ এর বিধি প্রণয়ন হয়ে গেছে। প্রথম দিকে স্থিতিজাড্য ছিল সিএ নিয়ে, আশঙ্কা ছিল, কিন্তু এখন সিএ তে নাগরিকত্বের জন্য আবেদন করার সংখ্যাটা বহু গুণে বেড়েছে এবং যতদিন যাবে তত বাড়বে। এই সুযোগে নমশূদ্র সম্প্রদায়ের মানুষ যাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন আছে তারা আবেদন করুন, নাগরিকত্বটা তো পাবেন, চিন্তা করবেন না। আপনারা তো হিন্দু, আপনারা তো শরণার্থী, কেউ আপনাদের ডিটেনশন ক্যাম্পে রাখবে না। কোনো এনআরসি হচ্ছে না, সিএ আনফিনিশড এজেন্ডা অফ পার্টিশন। তাহলে এসআইআর আমার ধারণা 100% হবে না। যদি 80% হয় মন্দের ভালো। সব থেকে বেশি ক্ষতি হবে শাসকের। ধরুন, মৃত ভোটার, একাধিক জায়গায় নাম তোলা ভোটার, তাদের ভোটটা পরে শাসকের অনুকূলে। আপনি র্যান্ডাম যে কোনো একটা বুথ সার্চ করুন, অন অ্যান অ্যাভারেজ 50 থেকে 60টা এরকম ভোটার পাবে, কোথাও কোথাও অনেক বেশি। তার যদি 80% বাদ চলে যায়, ক্ষতিটা কার? শাসকের। অনুপ্রবেশকারী মুসলমানরা তার বিজেপিকে ভোট দেয় না। 2021-এ 100টার মধ্যে 95টা ভোট মুসলমানরা তৃণমূলকে দিয়েছিল বিজেপির জুজুকে সামনে রেখে। তারপর শীতলকুচিতে এই গুলি চালালো, 4 জন সংখ্যালঘু মারা গেল, মুসলিম ভোটের একেবারে মেরুকরণ হলো। সেই জন্য মালদা, মুর্শিদাবাদ, 2 দিনাজপুরে কংগ্রেস বাম খাতা খুলতে পারলো না। এবারও মেরুকরণের আবহ আছে, কিন্তু মালদাতে আমি বলতে পারি তৃণমূল কিন্তু খাতা খুলতে পারবে না যদি কংগ্রেস বাম ঠিকঠাক প্রার্থী দেয়। মুর্শিদাবাদেও শাসকের ক্ষতি হবে। হুমায়ুন কবির তো বলেইছে 10টা কমিয়ে দেব। হুমায়ুন ফরফরি দাস, কিন্তু ও তো জেলার ছেলে। যেখানে মুসলমানরা ডিসাইসিভ ফ্যাক্টর, তাদের কাছে কিন্তু অপশন আছে বাম কংগ্রেস বা আইএসএফ। আর যেখানে মুসলমানরা 25%, তারা লক স্টক এন্ড ব্যারেল তৃণমূলকে ভোট দেবে। কিন্তু যেখানে তাদের ভোটেই
ফলাফল নির্ধারিত হবে তাদের কাছে কিন্তু অপশন থাকবে বাম কংগ্রেস। কারণ যাই হোক তৃণমূলের প্রতিনিধি জিতে এদিক ওদিক করতে পারে, বামেদের প্রতিনিধি চট করে তো দল বদলাবে না। বদলেছে, তাপসী মণ্ডল বদলায়নি, কংগ্রেসের অনেকে বদলেছে, কিন্তু বাম কংগ্রেস যারা এবার প্রার্থী হবেন তারা অন্তত তাদের রাজনৈতিক মতাদর্শের প্রতি আনুগত্যটা অটুট থাকবে। কঠিন পরিস্থিতিতে তারা যদি জেতেন তাহলে আশা করব শিবির বদল করবেন না, এবং সেটা তাদের ভোটারের সঙ্গে বেইমানি করা হবে। তাহলে ক্ষতিটা বেশি হবে তৃণমূলে, বিজেপির তুলনায় লাভ। তারা বলে না 44 লক্ষ ভোটের পার্থক্য, এক ধাক্কায় যদি তৃণমূলের হিসেবে 70 লক্ষ নাম বাদ যায় অবশ্যই ব্যবধানটা কমে দাঁড়াবে। তারপর প্রতিষ্ঠান বিরোধিতা আছে, চৌর্যবৃত্তির সাম্রাজ্যের একেবারে দৃঢ় পত্তন, শিল্প নেই, চাকরি নেই, পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে। 100 দিনের কাজে আমরা রেকর্ড করেছি, এটা একটা অ্যাচিভমেন্ট। কন্যাশ্রীর ডিভিডেন্ড তৃণমূল অনেক পেয়েছে, বারবার পাওয়া যাবে না। লক্ষ্মীর ভান্ডারের ডিভিডেন্ড অনেক পেয়েছে, মানুষ জানে, মাতৃশক্তি জানে, যেই ক্ষমতায় আসবে সে লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী বন্ধ করবে না, বরঞ্চ বরাদ্দ বাড়াবে। আর ওই সাইলেন্ট মেজরিটির একটা সিংহভাগের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা তারা ধারণ করছে। তারাই তো 2011 পরিবর্তন এনেছিলেন। তারা বলছেন এবার, অনেকেই বলছেন মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদে কর, একটা জঞ্জাল। তাহলে এসআইআর এর পর 80% সফল হলেও আমি মেনে নিলাম ভোটার তালিকা মোরাললেস নির্ভুল। সেই তালিকায় যদি ভোট হয় তুল্যমূল্য লড়াই হবে, তুল্যমূল্য। তবে বাংলায় 77 সাল থেকে যদি আপনারা দেখেন, কখনো এমন হয়নি যে শাসক বিরোধীর আসন সংখ্যা খুব গায়ে গায়ে, ফলাফল হয়েছে খুব ডিসাইসিভ। এবারও কিন্তু একটা ডিসাইসিভ ভার্ডিক্ট হতে পারে। তৃণমূল বলছে 250, তারা নিজেও জানে ওটা স্বপ্ন, ওটা কর্মী সমর্থকদের চাঙ্গা করা। তারপরে বিহার নির্বাচনে এনডিএ জয় নিশ্চিত, আমি বলে রাখলাম নিশ্চিত। কে কত আসন পাবে বলে দেব, আগের বারের থেকে এনডিএ ভালো ফল করবে এবং মহাগঠবন্ধন শোচনীয় ফল করতে যাচ্ছে, এবং তেজস্বীর ফ্রাস্ট্রেশন তার থেকে স্পষ্ট। বিহারে এনডিএ জিতলে বিজেপি কিন্তু এ রাজ্যে একেবারে ব্লিচক্রিক করবে, তা নিয়ে যেন কারোর মনে কোনো সন্দেহ না থাকে। এজেন্সির সক্রিয়তা বাড়ছে, দু একটা রাঘব বোয়াল জালে ধরা পড়বে। এক মন্ত্রীর বন্ধু সহযোগীদের ছানবিন করে অনেক টাকা গয়না উদ্ধার হয়েছে, সেই মন্ত্রীকেও এবার জালে তুলবে বলে যারা ইডি সিবিআই এর খবর রাখেন তারা বলছেন। উইকেট পড়ার সম্ভাবনা, আরো নানা রকম অ্যাক্টিভিটি হবে। এবং নির্বাচন এবার যেটা হবে, দেখবেন কমিশনকে 2011 যে নির্বাচন হয়েছিল তার থেকেও বেশি আঁটোসাঁটো নির্বাচন হবে। তাই শাসকের কাছে সুখের সময় নয়। কার ক্ষতি কার লাভ, বিহারের নির্বাচনের ফলাফল কতটা প্রভাবিত করতে পারে বাংলার রাজনীতিকে, কথা বলেছিলাম প্রবীণ রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ দত্তর সঙ্গে। শুনে নিন কি বললেন তিনি। অমিতাভদা, বাংলায় তো ভোট শুরু হয়ে গেল, অনেকে বলছেন এসআইআর শুরু মানে বাংলায় নির্বাচন শুরু, কি বলবেন আপনি? ভোটার লিস্ট তো সংশোধন হওয়ার দরকার, কাজ শুরু হয়ে গেছে, তাহলে নির্বাচন শুরু তো বলাই হবে। নির্বাচনের প্রস্তুতি শুরু তার অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে, বিভিন্ন রাজনৈতিক দলেরা শুরু করে দিয়েছে। এই এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হলে কার লাভ কার ক্ষতি রাজনৈতিক ভাবে? জনমানসে বিজেপির ক্ষতি। জনমানসে এখনো পর্যন্ত যা চলছে বিজেপির ক্ষতি। তার কারণ হচ্ছে হিন্দু মুসলমান নির্বিশেষে এই এসআইআর নিয়ে আতঙ্কিত হয়ে রয়েছে। কারণ পশ্চিমবাংলার
হিন্দু বহু সংখ্যক তারা পূর্ববঙ্গ থেকে আগত, এবং তাদের বিভিন্ন অবস্থায় কিভাবে তাদের নাম নথিভুক্ত হবে বা থাকবে, তাদের নাগরিকত্ব চলে যাবে কিনা, তাদের কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানো হবে কিনা ইত্যাদি। কালে ভোটার লিস্টে নাম চলে গেলে তো পরবর্তীকালে আরো সমস্যায় পড়বে সব হিন্দুরা। আর মুসলমানদের মধ্যে তো প্রচারই আছে বেছে বেছে, নেতারাই বলছেন বিজেপির যে 1 কোটি মুসলমানের নাম বাদ যাবে ইত্যাদি। সুতরাং পশ্চিমবাংলায় তো একটা এসআইআর নিয়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। এই প্রক্রিয়াটা নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে কি করতে পারবে, নাকি চালু করেও বন্ধ করে দিতে হবে? তাই মনে করছি না কিছু অসুবিধা হবে, করতে পারবে, হ্যাঁ, এবং সম্পূর্ণ হবে। কিন্তু এসআইআর নিয়ে যে সমস্ত বক্তব্য আমরা এর আগে বিহারে দেখেছি, বিহারে তো বলা হয়েছিল যে অনুপ্রবেশকারী বা ইত্যাদি তাদের তো কোনো লিস্ট তো নির্বাচন কমিশন দিতে পারেনি, কেন্দ্রীয় সরকারও দিতে পারেনি, এমনকি সুপ্রিম কোর্টও পেশ হয়নি। তো এরকম পরিস্থিতিতে পশ্চিমবাংলায় এটা তো একটা নির্বাচনী রং প্যাচ, সাইকোলজিক্যালি। এখন তো সিস্টেমটা এখন আর রাজনৈতিক ইস্যুতে নির্বাচন হচ্ছে না, না রাজনৈতিক ইস্যু নিয়ে রাজনৈতিক দলগুলো চলে না। হ্যাঁ, হিন্দু ধর্ম 3000-4000 বছরের পূর্ণ ধর্ম, ইসলাম ধর্ম 2000 বছরের পুরনো ধর্ম। এই দুটো ধর্মের উপর ভিত্তি করে এখন রাজনীতি, কে হিন্দু আর কে মুসলমান, এবার এই নিয়ে রাজনীতি চলছে, এবং তাতেই আমাদের রাষ্ট্র হিত এবং শ্রেষ্ঠত্ব লুকিয়ে আছে। এভাবেই চলবে, যতদিন হবে দেখা যাক। বিহার নির্বাচনের পরে ভারতবর্ষের বিহার নির্বাচন তো দরজায় কড়া নাড়ছে। এখন যা পরিস্থিতি, কোন জোট এগিয়ে? দেখুন, প্রথম থেকেই এনডিএ জোট এগিয়ে। তার অনেকগুলো কারণ তো আছে, এর আগেও আপনার সাথে আমার আলোচনা হয়েছিল। কারণ বিহারের নির্বাচনটা জাত এবং জাতিভিত্তিক। সেই জাত হিসাবে তো এনডিএ যেটা আছে, মানে বিজেপি, তারপরে জেডিইউ, মাঝি, কুশওয়াহা, রামবিলাস পাসওয়ানের ছেলে, এটা অনেক একটা ব্রড কম্বিনেশন। সেখানে আরজেডির কম্বিনেশনটা অনেক ছোট, মুসলিম এবং যাদব। এবারে দুটো যোগ হয়েছে, মাল্লা যারা ছেড়ে চলে গেছে এনডিএ থেকে, মানে বিকাশ সিং পার্টি, ওই আর একটা তাঁতিদের একটা সংগঠন আছে, মানে জাতি আর কি, তারাও শক্তিশালী, মানে তার শক্তিশালী মানে খুব বেশি ভোটার নেই, কিন্তু তারা খুব ইউনাইটেড। তারা ট্র্যাডিশনাল নীতিশের ভোটার ছিল, তারা সুইচ ওভার করেছে আরজেডিতে। এবার কত ভোট প্রশান্ত কিশোর টেন্ট করবে তার উপর নির্বাচনের ফলাফল কিছুটা নির্ভর করবে। তবে এই নির্বাচনটা আজকের দিনে দাঁড়িয়ে, মানে বিহারে তো 6 তারিখে ভোট, মানে আজকেই শেষ প্রথম দফার আপনার প্রচার। সেই জায়গায় দাঁড়িয়ে এই নির্বাচনটা অন্তর্ঘাতের নির্বাচন এবং কিছুটা অনিশ্চয়তার নির্বাচন। অনিশ্চয়তা এই কারণে যে প্রশান্ত কিশোরের জন্য, প্রশান্ত কিশোর সিট বেশি পাবে না, কিন্তু 5-7-8% ভোট কেটে নেওয়া মানে বিহারের পক্ষে গতবারে বোধহয় 12-13 হাজার ভোটে এনডিএর সাথে আরজেডির ফারাক ছিল, মানে আরজেডি জোট আর এনডিএর সাথে মোটে 12-13 হাজার ভোটের ফারাক ছিল, 12-13 হাজার ভোট কম পেয়েছে। এবার 5-7% ভোট এদিক ওদিক হয়ে গেলে কি হবে বলা খুব মুশকিল, এটা অনিশ্চয়তা। আর অন্তর্ঘাত হচ্ছে, কোন জোটই খুব স্বস্তিতে নেই, না আরজেডি জোট স্বস্তিতে আছে, না এনডিএ জোট স্বস্তিতে আছে। এনডিএর ভিতরে বিজেপি জেডিইউর নেতৃত্ব নিয়ে তো চলছে। নীতিশ কুমার যেরকম তাকে ছাড়তেও পারবে না, আবার নীতিশ কুমারকে গিলতেও পারবে না বিজেপি। নীতিশ কুমারকে ছাড়া নির্বাচনে বিজেপির কোনো গতি নেই, আবার নীতিশ কুমারকে রেখেও বিজেপি স্বস্তি পাচ্ছে না। এটা যেরকম আরেকটা ব্যাপার, বিহারে দুটো স্লোগান চলছে এখন, লজপাই ভাজপা হ্যায়, ভাজপাই লজপা হ্যায়, और तीरी लंटेन है, लंटेन तीर है। সুতরাং ক্রস ভোটিং এ কে কোথায় কাকে চলে যাবে এবং নির্বাচনের পরে কি হতে পারে সবই খুব স্পেকুলেশনের উপরে। তবে বিহার নির্বাচন খুব ইম্পর্টেন্ট। এই নির্বাচনে যদি
এনডিএ জিততে না পারে, এনডিএ যদি ডিসাইসিভ ভাবে জিততে না পারে, মানে হেরে যায়, তাহলে কেন্দ্রীয় সরকারের পক্ষে সমূহ বিপদ আছে। অনেক ধন্যবাদ অমিতাভদা, অনেক ধন্যবাদ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.